নমস্কার, আমি মৃত্যুঞ্জয় সাহা, মাদারহেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি তোমাদের আজকে পড়াবো তাপ। এটি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অধ্যায় হলো তাপ। তো এবার দেখো, ভৌতবিজ্ঞান হলো একটি বিজ্ঞান, তাই না? তাহলে বিজ্ঞান জিনিসটা কি করতে হবে আমাদেরকে? যা দেখব এবং তাই শিখব, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা জিনিসগুলো শিখব, তাই না? তাহলে এবার চলো সেভাবে আমরা একটু শিখে নিই। তো তোমাদের বাড়িতে যদি মোম থাকে, একটি ক্যান্ডেল, হ্যাঁ, এবং একটি চামচ, সঙ্গে একটি মাচিস নিয়ে আসো। নিয়ে এসে এবার তোমরা মোমটিকে জ্বালিয়ে দাও। জ্বালানোর পরে তুমি চামচটিকে মোমটির সামনে, ক্যান্ডেলটির সামনে জাস্ট অল্প ধরে রাখো। কিছুক্ষণের মধ্যেই দেখবে যে চামচটি গরম হয়ে গেছে। তারপরে মোটামুটি অল্পক্ষণ সাইডে রেখে দাও। তারপরে দেখবে চামচটি আবার ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝলাম? যে এই যে আমরা আগুনের সামনে নিলে পরে চামচটি কিছু পরিমাণ শক্তি গ্রহণ করলো, আবার যদি আমরা ঠান্ডা জায়গায় রেখে দিই তাহলে কি করলো? সেই শক্তিটা আবার বর্জন করে দিল। তাহলে এর থেকে আমরা কি শিখতে পেলাম? তার মানে কিছু পরিমাণ শক্তি আছে যা কোনো প্রকার যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তুর মধ্যে, এক বস্তু থেকে অপর বস্তুতে কি সঞ্চারিত হয়। তাহলে এই শক্তিটাকে আমরা বলবো তাপ শক্তি। অর্থাৎ তাপের যদি আমরা একটা সংজ্ঞা দেখি তাহলে দেখব তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চারিত হয় এবং যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তো আমরা এখান থেকে তাপের একটা, যে তাপটা কোথা থেকে এলো এবং কাকে তাপ বলে সেই জিনিসের একটা ধারণা পেলাম। তো এইবার দেখো, আমরা যদি ক্যালোরিমিতির দিকে যাই, ক্যালোরিমিতিটা কি জিনিস সেটা পরে জানবো, আগে আমরা জেনে নিই। এখানে দেখো, তুমি অল্পক্ষণ ধরলে অল্প গরম হলো, এইবার একটু বেশিক্ষণ ধরো, দেখবে একটু বেশি গরম হয়েছে, হচ্ছে তো? হ্যাঁ। এইবার এই পরিমাণটা বেশি, আরো বেশিক্ষণ ধরলে আরো বেশি, তাহলে পরিমাণটা কত হলো সেটা তো মাপতে হবে না? এটা যেহেতু একটা প্রাকৃতিক রাশি, তাহলে এটা পরিমাপযোগ্য, তাহলে এটা পরিমাপ করতে হবে। এই যে আমরা কি পরিমাপ তাপ গ্রহণ করছে বা বর্জন করছে, এটা যদি এখন আমরা পরিমাপ করব সেটা কি বলা হবে? ক্যালোরিমিতি। এবার সেটা দেখে নেই আমরা। যে পদ্ধতিতে বস্তু গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় তাকেই ক্যালোরিমিতি বলা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা এটা পরিমাপ করব সেটাকেই ক্যালোরিমিতি বলা হয়। এবার আমরা পূর্ব পাঠের দিকে যাই। তোমরা সপ্তম শ্রেণীতে কি পড়েছো? তোমরা সপ্তম শ্রেণীতে জেনেছো যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর, ভরের ওপর ও বস্তুর উপাদানের তৈরির উপর। মানে কি দিয়ে তৈরি, তাই না? তুমি যদি এখন দেখো যে তুমি স্টিলের চামচের পরিবর্তে লোহার চামচ, লোহার কোনো দণ্ড ইউজ করছো বা ব্যবহার করছো, তাহলে দেখবে গরম হতে একটু টাইম নিচ্ছে। এরপর যদি আর কাঠের ইউজ করো তাহলে আরও বেশি টাইম নিচ্ছে। তার মানে কি, তার এটা বস্তুটা কি দিয়ে তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করছে। তারপর তোমরা অষ্টম শ্রেণীতে যা শিখেছো সেটা নিয়ে একটু বলে নিই। অষ্টম শ্রেণীতে শিখেছো তোমরা যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাপের রাশিমালা। অর্থাৎ তোমরা এই যে বস্তুটা গৃহীত করছে, তাপ গ্রহণ করছে কিংবা বর্জন করছে, সেটা পরিমাপের রাশিমালাও কিন্তু তোমরা শিখে গেছো। মানে অনেকটাই তোমরা শিখে গেছো। এখন তারপর থেকে আমরা আলোচনা করব। তো যেটা শিখেছো সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, যে তোমরা সেই রাশিমালাটা কি ছিল। চলো তাহলে রাশিমালাটা নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে আমরা অষ্টম শ্রেণী থেকে যে জিনিসগুলো জেনেছি, যে গৃহীত তাপ বা বর্জিত তাপ ইকুয়াল টু বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এখন যদি আমরা গৃহীত বা বর্জিত তাপকে কিউ দিয়ে লিখি, ভরকে এম দিয়ে লিখি, আপেক্ষিক তাপকে এস দিয়ে লিখি এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসকে যদি টি দিয়ে লিখি, তাহলে আমরা এখান থেকে পাই কিউ ইকুয়াল টু এম এস টি।
তার মানে গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এবার দেখো তাহলে এখান থেকে আমরা এই যে টিটা আছে, টিটাকে কি বলা হয়? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা কি করে পাই? এটাকে যদি আমরা এমন করি, এটাকে আমরা এরকম করতে পারি, অর এম এস টি ইকুয়াল টু কিউ or S equal to Q by M T, S equal to Q by M T। এখান থেকে দেখো আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি পাই। এখানে যদি T equal to 1 হয় তবে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। মানে কোনো বস্তুর তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বৃদ্ধি করলে, মানে T1 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ কি লাগে? তাপ লাগে। যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর কি বলা হয়? আপেক্ষিক তাপ। এখন দেখো আপেক্ষিক তাপের এককগুলো কি কি। এখন যদি আমরা এককগুলো দেখি, একক আমরা কি জেনেছিলাম? S ইকুয়াল টু কিউ বাই এম টি। কিউ মানে কি? ক্যালোরি। নিচে গিয়েছে এ মানে সিজিএস এ যদি লিখি গ্রাম, তারপর টিকে যদি লিখি তাহলে আমরা কি লিখব? ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমরা এক লাইনে লিখি তাহলে কি লিখব? ক্যালোরি গ্রাম ইনভার্স ও ডিগ্রি ইনভার্স, কিংবা পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো সিজিএস একক। এখন যদি এটাকে যদি আমরা এসআইতে লিখি তাহলে আমরা লিখব, এটা কি হলো আমাদের? সিজিএস, তাই না? এখন যদি আমরা এটাকে এসআইতে লিখি তাহলে কি লিখব? ক্যালোরি জায়গায় কি চলে আসবে? জুল। এসআই তে আপেক্ষিক তাপের একক। এখানে কি ছিল? কিউ বাই এম টি, অর্থাৎ কিউ এর একক কি থাকবে এখানে? জুল। এম মানে কিলোগ্রাম, এবং টি মানে কেলভিন। অর্থাৎ আমরা যদি এমন করে লিখি জুল পার কেজি কেলভিন, তাহলে এমন করে আমরা সিজিএস এবং এসআই এককগুলি পেয়ে গেলাম। এবার যদি তোমরা এটির মাত্রা দেখো, অর্থাৎ আপেক্ষিক তাপের মাত্রা, L square T to the power -2 K to the power -1। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আপেক্ষিক তাপের মাত্রাও পেয়ে গেলাম। এখন আমরা জানবো ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে। ক্যালোরিমিতির মূলনীতিটা কি চলো অল্প জেনে নিই। মনে করো একটি বস্তু এ আছে এবং তার সঙ্গে একটি বস্তু বি আছে, এর উষ্ণতা আছে বেশি, উষ্ণতা
কম। এবার এরকম যদি দুটো বস্তু থাকে তাহলে কি করবে, তাদের মধ্যে তাপের আদান প্রদান করবে, মানে একে তাপ দিবে এবং এ গ্রহণ করবে, অর্থাৎ এ কি করবে, বর্জন করবে এবং এ কি করবে, গ্রহণ করবে। এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এদের দুজনের কি হচ্ছে, তাপগুলি সমান হচ্ছে, অর্থাৎ সমান, এদের দুজনের উষ্ণতা কি হচ্ছে, সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্তই এদের আদান প্রদানটা চলবে। এবার দেখো একটা পরীক্ষা করে দেখা গেছে যে যদি পারিপার্শ্বিকের তাপ কোনোভাবে নষ্ট না হয় তাহলে এই যে গ্রহণ, ও যদি মনে করো 5 ডিগ্রি সেন্টিগ্রেড বর্জন করে, মানে -5 ডিগ্রি হয়, এদিকে +5 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, মানে এর উষ্ণতা 5 ডিগ্রি মাইনাস হলে এর উষ্ণতা 5 ডিগ্রি বৃদ্ধি হবে যদি পারিপার্শ্বিকে কোনো প্রকার তাপ নষ্ট না হয়। এটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। চলো অল্প বইয়েরটা অল্প আমরা দেখে নিই। বই যেমন বলেছে, ধরা যাক ই ও বি দুটি বস্তু, এ বস্তু তাপমাত্রা বি বস্তু তাপমাত্রার চেয়ে বেশি। এখন বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনা হলো। এখন এ বস্তুর তাপ বর্জন করবে এবং বি বস্তু সেই তাপ গ্রহণ করবে, ফলে এ বস্তু তাপমাত্রা কমবে এবং বি বস্তু তাপমাত্রা কি করবে, বাড়বে। একইভাবে তাপ গ্রহণ ও বর্জন চলবে যতক্ষণ না পর্যন্ত উভয় তাপমাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে। যদি তাপ গ্রহণ ও বর্জনের সময় কোনো প্রকার তাপ নষ্ট না হয় তবে এ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে বি বস্তু ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে, অর্থাৎ এই জিনিসটাই বলেছে সংজ্ঞাতে। তো এটা আমরা চলো একটি পরীক্ষার সাহায্যে দেখে নিই। চলো আমরা এখন ক্যালোরিমিতির মূলনীতিটা একটি বাড়িতে পরীক্ষার মাধ্যমে দেখে নিই। তোমরা তার জন্য বাড়িতে একটি কাচের গ্লাস নেবে এবং সঙ্গে একটি চামচ ও গরম জল, এই তিনটা জিনিস তোমাদের দরকার। তাহলে কি করে শিখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কি করলে, গ্লাসের মধ্যে গরম জল নিলে, এবার গরম জলের মধ্যে চামচটাকে ডুবিয়ে দাও। এবার তুমি চামচটাকে কিছুক্ষণ রাখলে, রাখার পর দেখবে যে চামচটা কি হয়েছে, গরম হচ্ছে। এবার একটা সময় দেখবে যে গ্লাসে যে জল আছে সেই জল যতটুকু গরম এই চামচটুকু ঠিক ততটুকুই গরম, অর্থাৎ জলটি কি করেছে, তাপ বর্জন করেছে এবং এই চামচটি কি করেছে, তাপ গ্রহণ করেছে। তার মানে এখানে ক্যালোরিমিতির মূলনীতিটা কার্য হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা শিখতে পারছি যে কোনো উষ্ণ বস্তু কম উষ্ণ বস্তুকে তাপ কি করছে, বর্জন করছে বা দিচ্ছে, আর এই কম উষ্ণ বস্তুটা বেশি উষ্ণ বস্তুর থেকে কি করছে, তাপ গ্রহণ করছে। এবং এই পর্যায় কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত এই চামচ এবং জলের উষ্ণতা একই হচ্ছে, এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্তই চলবে। এর থেকে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা খুব ভালোভাবে বুঝতে পারি। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা চেষ্টা করে দেখো, পরীক্ষাটা করে দেখো। চলো এখন একটি আমরা গাণিতিক সমস্যার সমাধান করি, তাহলে আমরা চ্যাপ্টারটিকে একটু ভালোভাবে বুঝতে পারবো। মনে করো 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে, তো তার জন্য তোমাকে কত তাপের প্রয়োজন দেওয়া আছে। সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে অঙ্কটা আছে এটা সলভ করার জন্য আমরা কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এখানে দেওয়া আছে ভর m = 10 গ্রাম। তারপর দেখো উষ্ণতা বৃদ্ধি মানে T = 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর কি দেওয়া আছে আমার,
সীসার আপেক্ষিক তাপ অর্থাৎ এস সমান সমান কত 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা কি জানি? আমরা জানি Q ইকুয়াল টু mst। আমরা জানি ইকুয়াল টু mst, অর্থাৎ Q মানে কি? গৃহীত বা বর্জিত তাপ। কত তাপ প্রয়োজন, মানে যে তাপটা আমাদের দরকার, সেই তাপটা সমান সমান m হলো ভর, s হলো আপেক্ষিক তাপ এবং t হলো উষ্ণতার পার্থক্য। তাহলে এখন আমরা সেই মানগুলো এখানে বসিয়ে দিব। অর্থাৎ নির্ণীয় তাপের প্রয়োজন সমান সমান ভর কত বলেছে 10 গুণ এস কত 0.03 ইন্টু কত ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব 50। এবার কি করবো? আমরা একটা দাগ দিয়ে দশমিক দিয়ে একটা দুইটা শূন্য দিয়ে দিলাম। এবার শূন্য শূন্য আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কত থাকলো 15 3 5 15 ক্যালোরি। তাহলে আমাদের 15 ক্যালোরি তাপের প্রয়োজন। তো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। দেখো এখন যদি আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করি, তাহলে কি দেওয়া আছে এখানে? 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপের প্রয়োজন? অর্থাৎ 30 ডিগ্রি টেম্পারেচারে তোমার বা উষ্ণতা তোমার কাছে জল আছে, এই জলটাকে তুমি কি করবে? স্ফুটনাঙ্কে নিয়ে যাবে। স্ফুটনাঙ্কে মানে কত? জল কখন জলের স্ফুটনাঙ্কের তাপমাত্রা কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে পরে জল স্ফুটনাঙ্ক হয়, তাই তো? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখানটা দেখে নিই কি কি আমাদের কাছে দেওয়া আছে। আমাদের কাছে ভর দেওয়া আছে, অর্থাৎ ভর সমান সমান 100 গ্রাম। তারপর উষ্ণতা দেওয়া আছে। উষ্ণতা দেখো 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে, স্ফুটনাঙ্ক মানে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কি করব? 100 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই না? এটা হলো আমাদের উষ্ণতা। আর কি কি দরকার আমার? কত তাপের প্রয়োজন। এবার দেখো জলের আপেক্ষিক তাপ। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, জলের আপেক্ষিক তাপ। দেখো জলের উপরই আপেক্ষিক তাপটা নির্ণয় করা হয়, মানে জলকে প্রমাণ হিসেবে ধরে বাকি অন্য কোনো পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করা হয়। তার জন্য জলের আপেক্ষিক তাপ সবসময় 1, তবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো আপেক্ষিক তাপের একক। এখন আমরা কি জানি? তাপের প্রয়োজন, মানে তাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? যে Q ইকুয়াল টু mst, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা। তো সুতরাং নির্ণীয় তাপ বা তাপের প্রয়োজন, নির্ণীয় তাপ সমান সমান m কত দেওয়া আছে? 100 গ্রাম। s কত আছে আমাদের কাছে? আপেক্ষিক তাপ 1। উষ্ণতা কত আছে? 70 ডিগ্রি, অর্থাৎ 70। তাহলে এবার আমরা গুণ করব কত? 7 এবং 1 2 3 3টা শূন্য। এত কি হবে? ক্যালোরি, তাপের একক ক্যালোরি। এটা তাপের সিজিএস একক। তাহলে এটাই আমাদের উত্তর।
তো এইভাবে আমাদের অঙ্কের যে গাণিতিক যে সমস্যাগুলি আছে সেগুলি আমাদের সমাধান করতে হবে। এখন আমরা জানব কার্য ও তাপের তুল্যাঙ্ক বা তুল্যতা। এখন আমরা জানব কার্য ও তাপের তুল্যতা, মানে কার্য কি করে তাপে পরিবর্তিত হচ্ছে অথবা তাপ কার্যে পরিবর্তিত হচ্ছে। দেখো তোমরা যদি দুটি হাত নাও এবং হাত দুটি যদি ঘষো ক্রমাগত, তাহলে কি হচ্ছে, হাতের তালুটা গরম হচ্ছে। তার মানে তুমি কি করলে, এই যে ঘষার ফলে তোমার হাতগুলি কি হলো, স্মরণ হলো, হাতের স্মরণ হলো, তার ফলে কার্য হলো এবং কার্যের ফলে তোমার হাতের তালাতে কি হলো, গরম হলো, অর্থাৎ তাপ উৎপন্ন হলো। তাহলে এখান থেকে কি হলো, কার্য তাপে রূপান্তরিত হলো। এবার দেখো তোমরা যদি এটাকে একটি সংজ্ঞার আকারে বলতে চাও, বা আমাদের বিজ্ঞানী জুল এটি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে এবং তিনি এটি বলেছে যে জুলের সূত্র, যাকে আমরা জুলের সূত্র নামে চিনি বা জানি, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয়, তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ কৃতকার্য যত বেশি হবে উৎপন্ন তাপ তত বেশি, মানে তুমি যত বেশি ঘষবে গরম তত বেশি হবে। তার মানে কি হচ্ছে, তুমি যত কার্য করছো তাপ তত বেশি উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকে কি বলে, পরস্পর সমানুপাতিক। কার্য যত বাড়ছে তাপ তত বাড়ছে। তাহলে এখন যদি তোমরা কার্যকে ডাব্লু দিয়ে লিখো এবং তাপকে যদি কিউ দিয়ে লিখো, তাপকে তো আমরা আগে থেকে কিউ দিয়ে লিখতাম, তাই তাপ যদি কিউ হয় এবং কার্য যদি ডাব্লু হয়, তাই ডাব্লু সমানুপাতিক কি হবে, কিউ। ডাব্লু সমানুপাতিক কিউ, তাই না? তার মানে কার্য সমানুপাতিক কিউ, অর্থাৎ পরস্পরের সমানুপাতিক, প্রপোর্শনাল টু কিউ। তাহলে এবার একে যদি আমরা এখন যদি একটা ভেদ ধ্রুবক দিয়ে ধরি, মানে কিউ ডাব্লু ইকুয়াল টু জে, একটা ভেদ ধ্রুবক যদি একটা ধ্রুবক যদি ধরি জে, ডাব্লু ইকুয়াল টু জে কিউ। এখন জে এর মান যদি 1 হয় তো ডাব্লু ইকুয়াল টু কিন্তু সবসময় কিউ হবে, মানে কৃতকার্য এবং উৎপন্ন তাপ দুটাই সমান, কার্য আর তাপ কিন্তু পরস্পর সমান হবে। এই জে এর মান সিজিএস পদ্ধতিতে 4.2 জুল, সরি এটা আর্গ হয়, মানে সিজিএস পদ্ধতিতে অ্যাকচুয়ালি আর্গ হয়, কিন্তু এক্ষেত্রে জুল ধরা হয় কেন সেটাও আমি বলছি। তোমার 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি, বা এটাকে যদি আমরা জুল হিসেবে লিখি, মানে 10⁷ আর্গ মানে 1 জুল, তো সেখান থেকে আমরা লিখি 4.2 জুল পার ক্যালোরি। তো এই ছিল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো তোমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটিও পড়লে। এবার তোমরা এখান থেকে কি কি শিখতে পারলে সেটা নিয়ে একবার আমরা পর্যালোচনা করি। দেখো প্রথমত তোমরা তাপ সম্পর্কে একটা ধারণা পেয়েছো যে তাপটা কি এবং কোথা থেকে এসেছে এবং তাপকে কি বলা হয়। তাপ এক প্রকার শক্তি, তাই তো? সেটা তোমরা প্রথমে জানতে পেরেছো। তারপর ক্যালোরিমিতি সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। ক্যালোরিমিতিটা কি, তাপ পরিমাপ করা হয় তাকেই বলা হয় ক্যালোরিমিতি। তারপর তোমাদের যে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যে ধারণাটা ছিল তাপ সম্পর্কে, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, কারণ তোমরা অষ্টম শ্রেণীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছিলে, সেটি হলো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাপের রাশিমালা, অর্থাৎ পরিমাপ করার যে রাশিমালাটা আছে সেটা কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতেই পেয়েছিলে। তারপরে তোমরা এখন কি পেলে নতুন, সেটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতিটা কি ছিল, যে কোনো বস্তু যতটুকু তাপ বর্জন করবে তার সঙ্গে কম উষ্ণ বস্তুটি সেই তাপটি গ্রহণ করবে, মানে যতটুকু তাপ বর্জন করবে অপর বস্তুটি ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। এটা তোমরা শিখেছো। তারপরে তোমরা কি এই অঙ্কের সমাধানগুলি শিখেছো এবং একটি বাস্তব একটি উদাহরণের সাহায্যে তোমরা ক্যালোরিমিতি ও মূলনীতিটা বুঝেছো। তারপর তোমরা যেটা শিখেছো সেটা হলো কার্য ও তাপের তুল্যতা, কার্য থেকে তাপের রূপান্তর বা কার্য ও তাপের মধ্যে সম্পর্ক। এতটুকু অবধিও তোমরা এখনো পর্যন্ত শিখেছো। তাহলে আমরা এই যে সেশনটার শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে যাওয়ার আগে আমরা কিন্তু অল্প এখানে যে প্রবলেমগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবার দেখো
আমরা যদি সমস্যাগুলির দিকে দেখি, তো ফার্স্ট যেটা আছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, এটা বলা হয়েছে আগে, সেখান থেকে লিখে দিবে। কি ছিল সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বা ক্যালোরি গ্রাম ইনভার্স এবং ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো এটা হলো আপেক্ষিক তাপের একক। এরপর জলের আপেক্ষিক তাপ কত, এই জিনিসটা তোমরা পাওনি আগে, তাও অঙ্কে আমি আলোচনা করেছিলাম একবার, তো আবার বলে দিচ্ছি। জলের আপেক্ষিক তাপ হলো 1 বা 1, জলের আপেক্ষিক তাপ হলো 1। তারপর যেটা আছে 3 নাম্বারটা, জুল তুল্যাঙ্কে এসআই পদ্ধতিতে মান কত? জুল তুল্যাঙ্কে এসআই পদ্ধতিতে মান হবে হলো 1, ঠিক আছে, J = 1 হবে। আর এখানে জলের আপেক্ষিক একক 1 এবং এটা কি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো এমন করে হবে। এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দিকে যাই, প্রতিটি প্রশ্নের মান 2 থাকবে। এখানে দেখো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি কি ধরনের সমস্যা আসতে পারে। তাপ কাকে বলে এটা তোমরা অবশ্যই জানো, তোমাদেরকে কিছুক্ষণ আগে পড়িয়েছি তাপ কাকে বলে, তো সেখান থেকে লিখে দিবে। তারপরে কি আছে, ক্যালোরিমিতির মূলনীতিটি লিখো। ক্যালোরিমিতির মূলনীতি কি ছিল? দুটা বস্তু, তাই না, একটা বেশি গরম বস্তু, একটা কম গরম বস্তু। এবার বেশি গরম বস্তুটা কি, কম গরম বস্তুতে বা কম উষ্ণ বস্তুতে তাপ ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ না পর্যন্ত দুই বস্তুর এ ও বি দুটার উষ্ণতা সেম হচ্ছে। তাহলে এটা ছিল আমাদের ক্যালোরিমিতির মূলনীতি, এটা সুন্দরভাবে লিখবে। তারপর 3 নাম্বার, তাপ এবং কার্য সম্পর্কিত জুলের সূত্রগুলি লেখো। তাপ এবং কার্য সম্পর্কিত জুলের সূত্রগুলি কি ছিল? জুলের সূত্র ছিল হলো তাপ এবং কার্য পরস্পর কি, পরস্পরের সমানুপাতিক। তাহলে সেটা আমাদের লিখতে হবে। সেই কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, সেখান থেকে তুমি তাপ ও কার্যের সম্পর্কিত যে জুলের সূত্রটি আছে সেটি লিখবে। তারপর এবার ব্যাখ্যামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির উত্তরের জন্য প্রতিটি মান থাকবে 3 করে। এবার 1 নম্বর প্রশ্নটা দিকে যদি যাই আমরা, কার্যে তাপে রূপান্তরিত হওয়ার ঘটনা উদাহরণসহ ব্যাখ্যা করো। কার্যে তাপে রূপান্তরিত হওয়ার উদাহরণ কি ছিল? আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি। কি ছিল? এই যে আমরা কি করলাম, হাতটা ঘষলাম, তাহলে কি হলো, আমাদের হাতগুলো কিন্তু সরণ হলো, তার মানে কি হলো, কার্য সম্পাদিত হলো। কার্যের ফলে কি হলো, তাপের উৎপন্ন হলো, অর্থাৎ হাতগুলো গরম হলো, তাই না? তোমরা একবার চেষ্টা করে দেখো, হাতটা এমন করে ঘষো, তাহলে দেখবে হাতটা গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ এই উদাহরণটা কিন্তু আমরা এখানে দিতে পারি। এছাড়াও কি কি উদাহরণ দিতে পারি এটা তোমরা লিখবে, ঠিক আছে? তোমাদের কাছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে আরও উদাহরণ তোমরা নিজেরা বের করতে পারবে, সেগুলো নিজেরা বের করে বলবে। তারপর 2 নম্বর, যেটা আলোচনা করিনি, তাপের কার্যে রূপান্তরিত হওয়ার একটি ঘটনা উদাহরণসহ ব্যাখ্যা করো। তাপ, এখানে তাপ কার্যে রূপান্তরিত হচ্ছে এরকম একটা ঘটনা ব্যাখ্যা করে বলো। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে করো তোমরা বা তোমার বাড়িতে মা যদি ভাত রান্না করে, তখন দেখবে ভাত বসালে পরে কিছুক্ষণ পরে ওই ঢাকনাটা নড়তে থাকে, অর্থাৎ ভাতটা উতলে উঠে, তাই না, জলটা উতলায়। তো তখন কি হয়, ঢাকনাটা অটোমেটিক নড়ে যায়। তাহলে ঢাকনাটা যেহেতু নড়ছে, অর্থাৎ ঢাকনাটা কি হচ্ছে, একটা সরণ হচ্ছে, তাই না? ঢাকনার কি হচ্ছে, সরণ হচ্ছে, তার মানে কি, কার্য সম্পাদিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা তাপের কার্যে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ পেয়ে গেলাম। এছাড়াও অনেক রকম উদাহরণ আছে যেটা তোমরা লিখতে পারো। যে কোনো উদাহরণ তোমাদের মনে হয় তাহলে তোমরা লিখতে পারো, মানে যেখানে তাপ কার্যতে রূপান্তরিত হবে। তারপরে দেখো, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি বিবৃতি করো ও তার গাণিতিক রূপ দাও। তাপ ও কার্যের জুলের সূত্র একটু আগেই বলেছি, এর সঙ্গে গাণিতিক রূপটা কি করে দিবে? দেখো, তাপকে আমরা কি দিয়ে লিখি, কিউ দিয়ে, এবং কার্যকে কি দিয়ে লিখবো, ডাব্লু, অর্থাৎ ওয়ার্ক, তাহলে ডাব্লু দিয়ে। তাহলে কি হবে আমাদের, আমরা যদি লিখি কিউ সমানুপাতিক ডাব্লু, অর কিউ ইকুয়াল টু যে একটা ধ্রুবক ধরবো, যে ডাব্লু, যেখানে যে সমান সমান ধ্রুবক, ঠিক আছে? এতটুকুই কিন্তু তোমাদের এটাকে অল্প ভালোভাবে লিখতে হবে, তাহলেই তোমাদের গাণিতিক রূপটি হয়ে যাবে। তাছাড়া আর এখানে কিছুই নেই। তারপরে কি আছে, তাপের বহিঃপ্রকাশ সূত্রগুলি লিখো। আচ্ছা, এখানে বলছে তাপের বহিঃপ্রকাশগুলি লিখো।
তাপের বহিঃপ্রকাশ মানে কিভাবে তাপের বহিঃপ্রকাশ হয়। যেমন একটু আগে আমি হাতে ঘষলাম, এটা কি যান্ত্রিক পদ্ধতিতে তাপের বহিঃপ্রকাশ। তারপরে এমন ধরনের আরও তুমি বহিঃপ্রকাশগুলো দিতে পারো তোমার মনে যেগুলো হয়। যেমন এমন জিনিস দিতে পারো যে তোমার ট্রেন চলাচল করছে, তার ফলে ট্রেন লাইনগুলো দেখবে গরম হয়ে যাচ্ছে, তাহলে ওটা একটা তাপের কি হচ্ছে, তাপের বহিঃপ্রকাশ হচ্ছে। এরকম ধরনের কোনো কিছু জ্বালানো হলো বা রান্না করা হলো, তার ফলে কি হলো, তাপ উৎপন্ন হলো, তাহলে সেটাও একটা তাপের বহিঃপ্রকাশ হবে। এরকম ধরনের তোমাদের যেগুলো মাথায় আসে সেগুলোই লিখবে, কোথায় কোথা থেকে তাপ উৎপন্ন হচ্ছে সেরকম জিনিসগুলো, উদাহরণগুলো তোমরা লিখবে। পাথরে পাথরে ঘর্ষণে দেখবে। এখন আমরা যদি এই প্রশ্নটা দেখি যে তামার আপেক্ষিক তাপ 0.909 ক্যালোরি ডিগ্রি ইনভার্স, গ্রাম ইনভার্স এবং ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স দ্বারা কি বোঝা যায়। তার মানে 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি কি তাপের প্রয়োজন। ক্যালোরি তাপের প্রয়োজন। চলো এখন আমরা যে পড়েছি সেটাতে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে নিই। দেখো 1 নাম্বারটা যদি সমাধান আমরা করি কি হবে। 1 নাম্বার কি দেওয়া আছে, 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে এখানে আমরা জানি এই সূত্র, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি জানি, আমরা জানি কার্য ইকুয়াল টু জে কিউ, ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, এটা কি আমরা জানি। এখন কি দেওয়া আছে লিখে নিই, কি আছে, তাপ উৎপন্ন তাপ কিউ সমান সমান কত আছে, 50 ক্যালোরি। আর তো কিছু দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে যেটা আছে জের মানটা কি আমরা জানি, জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। দুটো জিনিস আমরা জানি, তাহলে আমরা এখন মান বসিয়ে দিয়ে বের করে নিব কার্য। সুতরাং নির্ণীয় কার্যের পরিমাণ W ইকুয়াল টু যে কত 4.2 ইন্টু 50, তাহলে এখানে কত হচ্ছে 210, গুণ করলে পরে হচ্ছে 210 কি হবে, কার্যের একক কি আছে, জুল। তাহলে আমরা এখানে লিখব 210 জুল। এটা হলো নির্ণীয় কার্যের পরিমাণ। এখন যদি আমরা পরের অঙ্কটাতে যাই, 2 নম্বর অঙ্কতে, এটার অ্যান্সার কি হবে, এটা কি করে করতে হবে। দেখো এই ধরনের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা জানি W ইকুয়াল টু জে কিউ। এখন দেওয়া আছে কি, কার্য দেওয়া আছে W বা কার্য W ইকুয়াল টু 420 জুল, তাই না। কার্য ইকুয়াল টু কত হলো 420 জুল। এবার কি বলছে, কার্য তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। আর আমরা জে ইকুয়াল টু জানি কত, 4.2 জুল পার ক্যালোরি। এখন আমরা কি করব, সুতরাং এটা যদি থাকে W ইকুয়াল টু জে কিউ, অর দিয়ে আমাদের কি দরকার, কিউ দরকার। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, যেটা কোথায় চলে আসবে নিচে, তাহলে W বাই জে ইকুয়াল টু, তাহলে কি হবে, W মান কত আছে 420, জে এর মান কত 4.2, তাহলে দশমিক যদি আমরা কাটি ইন্টু 10, তাহলে এটা যদি আমি কাটি তাহলে কত হবে 10 হবে, সমান সমান 100 ক্যালোরি। তাহলে আমাদের এক্ষেত্রে তাপের পরিমাণ হলো 100 ক্যালোরি। তাহলে আমরা এখান থেকে উৎপন্ন তাপও পেয়ে গেলাম। এবার চলো আমরা নেক্সট অঙ্কটার দিকে দেখি। কি বলছে, 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি 50.4 জুল কার্য করতে হয় তবে জুলের তুল্যাঙ্কের মান কত। এবার কিন্তু আমাদের জে এর মানটা চাইছে। তো এখন আমরা এই 3 নম্বর অঙ্কটা যদি অ্যান্সার করি, এক্ষেত্রে আমরা জানি W ইকুয়াল টু জে
কিউ। তাহলে আমাদের কি বের করতে হবে, জে, তাই না? তাহলে আমরা এখান থেকে জে এর মানটা বের করে নিতে পারবো। আগে দেখে নিই কি কি দেওয়া আছে, লিখে নিই সেটা আমরা। তাপ কিউ সমান সমান 12 ক্যালোরি, এবং তাপের পরে কি দেওয়া আছে আমাদের, কার্যের পরিমাণ, কার্য W equal to 50.4 জুল। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, জে বের করতে হবে। এখন যদি আমরা অর দিই এখানে, অর জে ইকুয়াল টু কি হবে, কিউটা নিচে চলে আসবে, W বাই কিউ। অর জে ইকুয়াল টু W কত হচ্ছে, 50.4 বাই 12। 12 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 4.2 জুল, অর্থাৎ সুতরাং আমাদের বের করতে বলেছিল জুল তুল্যাঙ্ক। জুল পার ক্যালোরি। তাহলে এর মধ্যে আমাদের অঙ্কের সমাধানগুলো, গাণিতিক সমাধানগুলো হয়ে গেল। তো এবার দেখো তোমরা কেমনভাবে বুঝতে পেরেছো। মানে বিজ্ঞান আমি আগেই বলেছিলাম যে শুরু করার সময়, বিজ্ঞান কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে বুঝলে আমরা জিনিসটা অল্প ভালোভাবে বুঝবো। আমি তাই চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। এখন তোমরা এখান থেকে চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে এবং নিজে নিজে এই জিনিসগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। তো ভালো থাকবে সবাই, আজকের ক্লাস এখানেই শেষ।